তাহলে আমরা আমাদের আজকের ক্লাস মেজর ওশানিক ফিচার্সগুলো সম্বন্ধে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি, করে নিই। আচ্ছা, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে মহাসাগর বা ওশেন বা সমুদ্র সাগর, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বা এই মহাসাগর ব্যাপারটা কোথা থেকে এলো। তোরা জানিস যখন পৃথিবী জন্ম হয়েছিল তখন পৃথিবীর সব জায়গা তো আর একই রকম উচ্চ ছিল না। পৃথিবীর কোথাও কোথাও বেশি উঁচু জায়গা ছিল, কিছু কিছু জায়গা নিচু জায়গা ছিল। তারপর জলবায়ু যখন আবহাওয়া যখন সৃষ্টি হলো বা বায়ুমণ্ডল যখন তৈরি হলো, তখন ইনিশিয়াল বায়ুমণ্ডলে যেটা ছিল সেটা হচ্ছে যে বেশিরভাগটাই জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড, এবং পৃথিবীর তাপমাত্রা সেই সময় প্রচণ্ড বেশি ছিল। এখন এত তাপমাত্রার মধ্যে পৃথিবীতে কোনোভাবেই বৃষ্টি হয়ে যাওয়াটা সম্ভব ছিল না। তারপর ধীরে ধীরে বায়ুমণ্ডলটার রাস্তাটা ঠান্ডা হয়েছে এবং পৃথিবীতে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। এবং এই বৃষ্টি হওয়া যখন শুরু হয়েছিল তখন বেশ কয়েক লক্ষ বছর ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হতে শুরু করেছিল। এবং তার ফলে যেটা হয়েছিল, তার ফলে পৃথিবীতে যে জায়গাগুলো নিচু ছিল সেই জায়গাগুলোতে মহাসাগর বা ওশান তৈরি হয়েছিল। এর পরে এটা একটা ইনিশিয়াল থিওরির কথা বলা হয়েছে। এবার অনেকে আবার বলে কি যে পৃথিবী যখন ফরমেশান হচ্ছিল তখন পৃথিবীর পাশ দিয়ে একটা বড় গ্রহাণুপুঞ্জ বা একটা বড় ধূমকেতু পাস করছিল, এবং সেইটার প্রভাবে যেটা হয়েছিল তার প্রভাবে পৃথিবীর থেকে কিছুটা অংশ সেই খাবলে নিয়ে বেরিয়ে চলে যাওয়ার মতন হয় না, মাংস ছিঁড়ে নিয়ে কেউ বেরিয়ে চলে গেলে যেরকম হয়, ওই গ্রহটা যেটা বা গ্রহাণুটা যেটা পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছিল সে তার আকর্ষণে পৃথিবী থেকে কিছুটা অংশ বেরিয়ে চলে এসেছিল। তার ফলে কিছুটা জায়গা গর্ত হয়ে গেছিলো, বেশ খানিকটা জায়গা গর্ত হয়ে গেছিলো। আর ওই যে বেরিয়ে আসা অংশটা পরবর্তীকালে ওই মাংসপিণ্ডই ধরে নিচ্ছি যে পৃথিবী থেকে বেরিয়ে আসা মাংসপিণ্ড, সেটা থেকে তৈরি হয়েছিল চাঁদের। আমার কথাটা কি বোঝা যাচ্ছে কীভাবে ব্যাপারটা, কী কী তত্ত্বগুলোর কথা বললাম? মহাসাগর উৎপত্তি নিয়ে বিভিন্ন রকমের মতবাদের মধ্যে একটা মতবাদ বললাম কি যে পৃথিবীর জন্মের সময়েই পৃথিবীর যে জায়গাগুলো নিচু ছিল সেখানে বৃষ্টির জল ক্রমাগত জমে মহাসাগর তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীর জন্মের সময় ইউনিফর্ম ছিল, একই রকম ছিল, কোথাও নিচু উঁচুর ব্যাপার ছিল না। কিন্তু হঠাৎ করে একটা পৃথিবীর পাশ দিয়ে এমন একটা গ্রহপুঞ্জ যাচ্ছিল যার টানে পৃথিবী থেকে বেশ কিছুটা অংশ খাবলানো হয়ে বা ছিঁড়ে গিয়ে বাইরে ছিটকে গেছিলো, যেটা থেকে এখন চাঁদ সৃষ্টি হয়েছে। আর যে ওই হয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গর্তটা নিচু হয়ে গিয়ে সেখানে জল জমে প্যানথেলাসা তৈরি হয়েছিল, আর যেটা স্থলভাগ ছিল সেই অংশটার নাম হচ্ছে প্যানজিয়া। এটা একটা থিওরিয়াম রয়েছে। আবার অনেকের মতে যে না, একটা বিরাট বড় ধূমকেতু পৃথিবীর ওপরে পড়েছিল, পড়ে সে পৃথিবীতে একটা বিরাট বড় গাড্ডা তৈরি করেছিল, গর্ত তৈরি করেছিল, সেই গর্তটাই হয়ে গেছিলো প্যানথেলাসা। দেখ, পৃথিবীর ইনিশিয়াল যদি সমুদ্রের কথা আমরা ধরি তাহলে এখন যেমন কি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর,
হ্যাঁ, তারপরে হচ্ছে ভারত মহাসাগর, তারপরে হচ্ছে তোর ইয়ে কী বলে এই এই এত সব সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিকাতে রয়েছে আমাদের নর্থ সি, সাউথ সি, এই সমস্ত সিগুলো রয়েছে। তো তখন তো অত মহাসাগর ছিল না, তখন একটাই মহাসাগর ছিল যার নাম ছিল প্যানথেলাসা। আর এতগুলো মহাদেশও ছিল না, একটাই মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া। তো প্যানজিয়া আর প্যানথেলাসা, তাহলে প্যানথেলাসার উৎপত্তি সম্বন্ধে যে থিওরিমগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমরা নর্মাল বললাম, দুটো বললাম। 3 নম্বর যেটা বলছে যে না, ওর পাশ দিয়ে কিছুর আকর্ষণে নয়, ওই পৃথিবীর ওপরে একটা হঠাৎ করে উল্কা বা ধূমকেতু আছড়ে পড়েছিল, সেই উল্কা বা ধূমকেতুর প্রভাবে পৃথিবী থেকে বেশ কিছুটা অংশ ছিটকে চারিদিকে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পর তখন তো পৃথিবী উত্তপ্ত একটা তরল গ্যাসীয় পদার্থের মতন, যেখানে ছড়িয়ে গেছিলো সেই ছড়ানো অংশগুলো থেকে চাঁদ তৈরি হলো, আর ওই যে গর্তটা তৈরি হয়ে গেছিলো, ওই গর্তটা পরবর্তীকালে প্যানথেলাসা আকারে রূপ নিয়েছিল। এই তত্ত্বগুলো কিছু কিছু রয়েছে। তো যাই হোক, পৃথিবীতে এই বায়ুমণ্ডল বা সমুদ্র বা ওশানস যেভাবেই তৈরি হোক না কেন, এখনকার দিনে যে তত্ত্বটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্লেট টেকটনিক্স থিওরি। এই প্লেট টেকটনিক্স থিওরির আলোতে এখন বিভিন্ন সমুদ্রের উৎপত্তি বা মডিফিকেশান বা তার ভেতরে যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলোর সবকটার আইডেন্টিফিকেশান করার জন্য বা সবকটার উৎস কিভাবে হয়েছে সেটা বোঝার জন্য এই প্লেট টেকটনিক্স থিওরির আশ্রয় নেওয়া হয়। তাহলে আমরা মেন যে টপিকটায় যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা মেজর রিলিফ ফিচার্স সম্বন্ধে আগে জেনে নিই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর 70% হচ্ছে আমাদের এই মহাসাগর রয়েছে। 70%-এর জল, সেই জলগুলো এই মহাসাগরে রয়েছে। 5টা মেজর মহাসাগর রয়েছে, যার মধ্যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ইন্ডিয়ান ওশান, তারপরে হচ্ছে সাদার্ন অ্যান্ড আর্কটিক ওশান, মানে নর্থ সি, সাউথ সি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 5টা ওশান, প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান 3টে, সাউথ সি, নর্থ সি 5টা। এবং এছাড়াও অনেক ছোট ছোট অনেক রকমের ওশানস রয়েছে, ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন রয়েছে। তো আমাদের এই ওশানসগুলোর উৎপত্তি, তার 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 মধ্যে যা প্রক্রিয়া বা প্রসেস চলে, আমি বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসকে যখন পড়বি একটা মানুষের মতন করে পড়বি, যেমন মানুষের জন্ম, তার তার কী কী কাজ, তার কী কী অঙ্গ প্রত্যঙ্গ, তাদের কী কী কাজ, এই সব কিছু পড়া হয়। সেই রকম পৃথিবীতে যে মহাসাগরগুলোর কথা আমরা বললাম, সেই মহাসাগরগুলোর প্রথমে আমরা উৎপত্তি পড়ব বা মেজর রিলিফ ফিচার্স, মানে তার কম্পোনেন্টসগুলো কী কী, সেই উপাদানগুলো বা তার কম্পোনেন্টসগুলো পড়বো, সেগুলো কীভাবে উৎপত্তি হয়েছে সেগুলো জানবো, সেগুলো কী ফাংশানস রয়েছে সেগুলো জানবো। এইভাবে আমরা ধীরে 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 আমরা আমাদের এই মেজর রিলিফ ফিচার্স অফ ওশান এই টপিকটাকে কমপ্লিট করব। তো আজকে ফার্স্ট যে পার্টটা আমরা বলছি সেটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ। কন্টিনেন্টাল সেলফের বাংলা সম্ভবত মহীসোপান। মহীসোপান বলতে এটা অ্যাকচুয়ালি কন্টিনেন্টেরই কন্টিনিউয়াস পাথ, যেটা ঢাল খুব কম, স্লোপ খুবই কম, মানে প্রায় ধরতে পারিস 1 ডিগ্রিরও কম, এই রকম হলে তখন সেটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল কি সেলফ বা মহীসোপান। তাহলে কন্টিনেন্টাল সেলফ ইজ এ জেন্টল স্লোপিং ইরোশন অর অফ এ কন্টিনেন্টাল প্লেট দ্যাট স্ট্রাকচার ইন্টু দ্য দ্যাট স্ট্রেচেস ইন্টু দ্য সি। অর্থাৎ এটা বলতে কন্টিনেন্টাল প্লেট, আমাদের তো প্লেট দু রকমের, একটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট, একটা ওশানিক প্লেট। আমাদের এই কন্টিনেন্টাল প্লেটের বা মহাদেশীয় যে পাত, সেই মহাদেশীয় পাতের এই এক্সটেন্ডেড পার্ট বা সম্প্রসারিত অংশ, তোরা দেখতে পাচ্ছিস আমাদের এই ছবিটাতে কন্টিনেন্টাল প্লেট স্লোপটা, সেলফটাকে দেখ, এইদিকে স্পষ্ট দেখা যাচ্ছে তো, কন্টিনেন্ট লেখা আছে, তারপরেই লেখা আছে কন্টিনেন্টাল সেলফ, তারপরে খাড়া হয়ে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ।
তো স্লোপের জায়গায় আমরা যাচ্ছি না, মহীসোপান কন্টিনেন্টাল সেলফ তাহলে কন্টিনেন্টের বা মহাদেশীয় পাতেরই একটা এক্সটেন্ডেড পার্ট, যেটা যেটা কি না যেটা হচ্ছে খুব মৃদু ঢালযুক্ত, এবং এটা সাধারণত প্রায় 70 থেকে 80 কিলোমিটার চওড়া। মানে ধর যদি তুই দীঘা বিচে যাস, দীঘা বিচ থেকে সমুদ্রের দিকে আরও যদি 70-80 কিলোমিটার পর্যন্ত যাস, তাহলে এই হালকা ঢালযুক্ত অঞ্চলটা তুই চোখে পড়বে তোর। এই অংশটিকেই বলা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান। ঠিক আছে, এই মহীসোপান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মহীসোপানের বিভিন্ন রকমের যে পদার্থ, মানে সামুদ্রিক যে অ্যানিমালস বা যে প্লান্টস, তা প্রচুর পরিমাণে এখানে জন্মায়, কারণ এই অংশে সমুদ্র জলের গভীরতা সবথেকে কম। আর গভীরতা কম হবার ফলে সূর্যের আলো পায় এই অংশটা। সূর্যের আলো পায় বলে এখানে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটনস বা সবুজ শৈবাল জন্মায় বা সবুজ উদ্ভিদ জন্মায়। ফাইটোপ্লাঙ্কটনসকে খাওয়ার জন্য প্রচুর জুপ্লাঙ্কটনস আসে। জুপ্লাঙ্কটনস ফাইটোপ্লাঙ্কটনস থাকে বলে প্রচুর ছোটো মাছ আসে, ছোটো মাছকে খেতে প্রচুর বড় মাছ আসে। অর্থাৎ এখানে একটা দারুণ সুন্দর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়, এবং সমুদ্রের যে জীব সম্প্রদায় তার বেশিরভাগটাই এই কন্টিনেন্টাল সেলফ এলাকায় লক্ষ্য করা যায়। এবং এই জীবগুলো মারা যাওয়ার পর তাদের দেহাবশেষ আবার এই কন্টিনেন্টাল সেলফের তলায় বা তার নিচে বিভিন্নভাবে থিতিয়ে যায়, এবং তার থেকে বিভিন্ন রকমের ফসিল ফুয়েলস বা যেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি, যেমন খনিজ তেল বা ন্যাচারাল গ্যাস, এইগুলো এই অংশেই পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা এই কন্টিনেন্টাল যে সেলফ, এই কন্টিনেন্টাল সেলফের ব্যাপারে যদি আমরা আরেকটু যে এর অরিজিনটা কীভাবে হলো, যদি প্লেট টেকটনিক্সের তত্ত্বের আলোতে আমরা এটাকে বিচার করবার চেষ্টা করি, তাহলে কি বলতে পারি যে প্লেট টেকটনিক্স থিওরিতে বলছে যে যখন একটা কন্টিনেন্টাল প্লেটের সাথে একটা ওশানিক প্লেটের ধাক্কা লাগছে, তখন কি হয়, কন্টিনেন্টাল প্লেট আর ওশানিক প্লেটের ধাক্কা হলে কি হয় রে? কন্টিনেন্টালটা উপরে চলে আসবে আর ওশানিকটা নিচে চলে যাবে। কন্টিনেন্টাল প্লেটটা উপরে উঠে যায় এবং ওশানিক প্লেটটা নিচে নেমে যায়। আচ্ছা, আমি একটু স্টপ শেয়ারিং করছি। ওকে, আরেকটা জিনিস আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাবো। ঠিক আছে। ক্যামেরা ব্যাক করাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে রে। ও আই থিঙ্ক এটাকে বোধহয় দেখ, এই ধর একটা মহাদেশীয় পাত আর এই একটা মহাসাগরীয় পাত। ওকে, মহাদেশীয় পাত, এই একটা মহাসাগরীয় পাত। তাহলে মহাদেশীয় পাতটা কি হয়, না মহাসাগরীয় পাতটা যখন ধাক্কা লাগে তখন এই পাতটা কি হয় না, এই পাতটা এসে এর তলায় ঢুকে যাচ্ছে, এবং ঢুকে যাওয়ার সাথে সাথে কি হয়, ঢুকে যাওয়ার সাথে সাথে এ কি করে না, এ দুমড়ে মুচড়ে যখন ঢোকে তখন তো ধাক্কা লাগার ফলে এর গোড়ার দিকের অংশ কিছুটা ভেঙে যায়, তাই না? ভাঙবে তো, যখন ধাক্কাটা হয়েছে তখন এই গোড়ার দিকের অংশটা কিছুটা ভেঙে যায়। তার ছাড়াও এই যে সমুদ্রের জলের যে ঢেউয়ের ধাক্কা, সেই ধাক্কায় এই অংশটা কিছুটা ক্ষয়ে যায়, সামনের দিকটা কিছুটা ক্ষয়ে যায়। তার ফলে যে খাড়াভাবে আসার কথা ছিল সেই খাড়াভাবে না এসে এ কিছুটা জেন্টেল স্লোপ আকারে বা মৃদু স্লোপ আকারে এ কিন্তু কিছুটা মৃদু স্লোপ আকারে এই সমুদ্রের সঙ্গে এসে তাহলে
দুটো পাতের ধাক্কা যখন হচ্ছে তখন তার সামনের অংশটা কিছুটা ক্ষয়ে যাচ্ছে এবং এই সমুদ্রের জলের ধাক্কায়ও সামনের অংশটা কিছুটা ক্ষয়ীভূত হয়ে যাচ্ছে। এই ক্ষয়ীভূত হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে, এই ক্ষয়ীভূত অংশটা অনেকটা জেন্টাল একটা স্লোপ সৃষ্টি করছে বা মৃদু ঢাল সৃষ্টি করছে এবং এই মৃদু ঢাল বা জেন্টাল স্লোপ, এই মৃদু ঢাল বা জেন্টাল স্লোপটাই কন্টিনেন্টাল সেলফ নামে পরিচিত। এবং এখানে সমুদ্র জলের গভীরতা দেখ খুব কম। সমুদ্র জলের গভীরতা কম মানে সূর্য থেকে যে রশ্মিটা, সেই রশ্মিটা প্রচুর পরিমাণে এখানে পাবে। এখানে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটনস জন্মাবে, জুপ্ল্যাঙ্কটনস জন্মাবে, ছোট মাছ আসবে, বড় মাছ আসবে এবং এখানে একটা সুন্দর বাস্তুতন্ত্র রচিত হবে। তো এটা আমাদের একটা বড় বায়োলজিক্যাল বা ইকোলজিক্যাল একটা পার্ট বলা যেতে পারে, যে এখানে আমাদের এই বিভিন্ন কম্পোনেন্টসগুলো লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা আসি যে নেক্সট পার্টটায়, সেটা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ। অর্থাৎ এই যে 80 কিলোমিটার বা 70 কিলোমিটার সমুদ্রের দিকে যাওয়ার পর হেঁটে হেঁটে যাচ্ছিস, তুই ধরে নে নিজেকে, ভাব না সমুদ্রের ঢেউয়ে মানে সমুদ্রের জলের দিয়ে তুই হেঁটে 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 যাচ্ছিস, হঠাৎ করে কি করবে দেখবি যে তুই হাঁটছিলি, হঠাৎ করে হাঁটছিলি,